আচ্ছা ডাক্তারবাবু, এখন যে সিজনাল একটা চেঞ্জেস আসছে এবং তার কারণে দেখা যাচ্ছে যে ঘরে ঘরে কিন্তু একটা সর্দি কাশির মানে একটা সমস্যা চলছে মানুষ সবার মধ্যে 8 থেকে 80। তো এর প্রতিকার কী আর কী কী ওষুধ ব্যবহার করলে এর থেকে রক্ষা পাওয়া যাবে? নমস্কার, আমি ডক্টর সোমনাথ দত্ত, হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার। প্রথমেই বলতে চাই যে এখন খুব সিজনাল চেঞ্জেস হচ্ছে। যেরকম ঠান্ডা থেকে গরম, গরম থেকে ঠান্ডা, সকালের দিকে একরকম টেম্পারেচার, দুপুরে আবার একরকম টেম্পারেচার, একটু গরম, আবার বিকেল থেকে দেখা যাচ্ছে যে টেম্পারেচারটা আবার কমতে শুরু করছে, মানে ঠান্ডা করতে শুরু করেছে। তো এই সময়টা এই টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশনের জন্যে অনেক রকম ভাইরাস অ্যাক্টিভ থাকছে। তো সেই জন্যে বাচ্চারাও অ্যাফেক্টেড হচ্ছে খুব ভীষণভাবে, এমনকি বড়রাও অ্যাফেক্টেড হচ্ছে খুব ভীষণভাবে। যখন জ্বর, সর্দি, কাশি, নাক দিয়ে জল পড়া, হাঁচি, এই ধরনের কমন সিমটমস নিয়ে আমরা দেখতে পাচ্ছি। তবে এগুলো সাধারণভাবে 3 থেকে 5 দিনের মধ্যে কমে আসছে। তো এই ক্ষেত্রে যদি দেখা যায় যে খুব বেশি সিভিয়ার কোনো কাশি হচ্ছে না বা গলা ইনফেকশান হচ্ছে না, খেতে অসুবিধা হচ্ছে না, তাহলে খুব একটা চিন্তা করার ব্যাপার নেই। একটু ওয়ার্ম স্যালাইন গার্গল করতে হবে, গরম জল খাওয়াতে হবে, গরম জলে স্নান করতে হবে। এগুলো মোটামুটি করলেই উপশম হয়ে যাওয়া সম্ভব। তবে যেটা আমি বলতে চাইছি সেটা বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানে রাখতে হবে। যেরকম সন্ধ্যার পর বাইরে খুব একটা, যারা খুব বেশি খুব ছোটো বাচ্চা 6 মাস, 8 মাস, 10 মাসের বাচ্চাদেরকে বাইরে না নিয়ে যাওয়াটাই বেটার। একটু হালকা উডেন ক্লোথস পরাবেন বাইরে বেরোতেই হলে। আর সবসময় বাড়িতে মানে দরজা জানলা একটু আপাতত সন্ধ্যার পর থেকে বন্ধ করে রাখাটাই বেটার হবে, যাতে ঠান্ডা হাওয়াটা যাতে ঠান্ডা করে না দেয়, এবং বাচ্চাকে রীতিমতোভাবে একটু কেয়ারেই রাখবেন। ইদানিং দেখা যাচ্ছে যে ডেঙ্গুতে বাচ্চারা আক্রান্ত হচ্ছে বেশি, তো সেই ব্যাপারে আপনি কি প্রিকশনস বলবেন যে তাদের নেওয়া উচিত এবং কী কী ক্ষেত্রে সেগুলোকে প্রযোজ্য বলে মনে করেন? ডেঙ্গুর জন্য যেটা প্রধান প্রিকশন সেটা হচ্ছে বাড়ির আমাদের আশেপাশে জল যাতে না জমায় দেখতে হবে। যখন টবে যাতে জল না জমে। এই বর্ষাকাল পেরোলো, এরপরে কি হয়, বর্ষাকালের মধ্যে এই সমস্ত জায়গার মধ্যে জল জমে থাকে। ধরুন ফুলের টবে বা টায়ারের মধ্যে জল জমে থাকছে, ঘরের পেছনে কোনো খালি পাত্র পড়ে আছে, বালতি আছে, জল জমে থাকছে। এই ফ্রেশ ওয়াটারের মধ্যে কিন্তু ডেঙ্গু মশাগুলোতে মানে একটা তৈরি হয় আর কি। তো এটা অ্যাভয়েড করার জন্য আমাদের মশারি টানিয়ে তো অবশ্যই শুতে হবে, আর প্রথমেই জলগুলোকে ক্লিয়ার করতে হবে চারপাশে আমাদের বাড়ির। অ্যালোপ্যাথিকে প্রেফার করবেন না হোমিওপ্যাথিকে প্রেফার করবেন, যেখানে নাকি এখনকার প্রজন্ম যেটা দেখা যাচ্ছে সবাই নাকি অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক ইয়েটা অনেকটা কমে গেছে? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেক মেডিসিনেরই একটা প্লাস পয়েন্ট আছে, একটা মাইনাস পয়েন্ট আছে। যেরকম ধরুন অ্যালোপ্যাথিতে যেটা খুব সাডেন, যেটা ধরুন কোনো অ্যাক্সিডেন্টাল কেস, খুব ব্লিডিং কেস হচ্ছে, খুব ট্রমা পেয়েছে, বা যেটা খুব সিভিয়ার যে সমস্ত সমস্যাগুলো, সেটা কিন্তু আপনাকে অ্যালোপ্যাথিতেই যেতে হচ্ছে ইনফ্যাক্ট। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্ষেত্রে কোনো একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নিয়ে আসলো, সেক্ষেত্রে কিন্তু আমরা কিছু করণীয় নেই। একটা ব্রেন ইঞ্জুরি নিয়ে আসলো, একটা হার্টের সিভিয়ার প্রবলেম নিয়ে আসলো, সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছু করণীয় নেই। কিন্তু আবার দেখা যাচ্ছে কিছু দীর্ঘস্থায়ী যেটা রোগ, যেরকম ধরুন অস্টিওআর্থ্রাইটিস, বা ধরুন কোনো অ্যাজমা, ব্রঙ্কিয়াল অ্যাজমা, যেগুলো অ্যালোপ্যাথিতে কন্টিনিউ পেইন কিলার্সের উপর আছে বা স্টেরয়েডের উপর আছে, সেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে ভালোভাবে ম্যানেজ করতে পারি। আপনার কথা তো তার মানে কি ক্রনিক ডিজিজ যেগুলো আছে সেগুলো কি কিউরেবল আপনি মনে করছেন? হ্যাঁ, বেশিরভাগই ক্রনিক ডিজিজগুলো আমরা কিওর করতে পারি, এবং যেগুলো অনেক রোগই কিওর করা সম্ভব হয় না, কিন্তু সেগুলো মানে ম্যানেজ করে বা কন্ট্রোল করে রাখতে পারি, যাতে পেশেন্টের একটা প্যালিয়েটিভ ফর্মে থাকে, পেন কিলার্স না খেতে হয়, এইভাবে আমরা রাখতে পারি পেশেন্টদেরকে। তো এরকম কি কোনো ইনসিডেন্ট কোনো সময় হয়েছে যে যেখানে আপনি রেফার করেছেন সেটা কি অ্যালোপ্যাথিক বা কোনো অন্য কাউকে এরকম কিছু বৃত্তান্ত? হ্যাঁ, আমাদের তো ধরুন কোনো ক্ষেত্রে দেখা যায় যে এবার ধরুন গল ব্লাডারে হঠাৎ করে দেখা গেল গল ব্লাডারে একটা স্টোন বের হলো, খুব বড় স্টোন, যেটা আমার পক্ষেই বের করা সম্ভব না। পেশেন্ট আমার কাছে এসেছিলো গ্যাসের প্রবলেম নিয়ে। তো আমরা দেখছি যে এটা একটা আল্ট্রাসোনোগ্রাফি করতে বলা হলো। সেক্ষেত্রে দেখা গেল যে ওখানে একটা গল ব্লাডারে একটা খুব বড় 9 mm 10 mm একটা স্টোন বের হলো। সেক্ষেত্রে দেখছি যে পেশেন্টের পেইন হচ্ছে, তাকে তো রেফার করতে হবে সার্জনের কাছে। তো সেক্ষেত্রে এই সমস্ত পেশেন্টদেরকেই আমরা সার্জনের কাছে রেফার করি, যেগুলো দেখছি যে আমাদের কন্ট্রোলের মধ্যে নেই। বা দেখা গেল যে আপনার একটা স্ট্যাগ হর্নস, আপনার ক্যালকুলাস বেরোলেও কিডনিতে খুব বড় একটা মানে এমন একটা আকৃতির ক্যালকুলাস পাথর, যেটা বের করানো সম্ভব না। সেক্ষেত্রে আমাদেরকে রেফার করতেই হচ্ছে। সো এগুলো তো আমাদের পেশেন্টের ভালোর জন্যই রেফার করতে হবে।
আচ্ছা, এই যে সিজনাল চেঞ্জের জন্য সর্দি কাশি হচ্ছে, তো এই কমন ওষুধ কি যেগুলো আমাদের ঘরে রাখলে প্রথমত আমাদের হোমিওপ্যাথিক মেডিসিনের মধ্যে বাড়িতে কিছু কিছু ওষুধ আমরা রাখতে পারি। তার মধ্যে প্রথম মেডিসিন হচ্ছে অ্যাকোনাইট। এটা খুব কুইক ইনফেকশন, খুব নাক দিয়ে জল পড়ছে, হঠাৎ করে সাডেন ঠান্ডা লেগে গেল, আমরা প্রথমে অ্যাকোনাইট খেতে পারি। অ্যাকোনাইট 30 বাড়িতে রাখা যেতেই পারে। তার সাথে আসি আমরা ব্রায়োনিয়া 30 বলে একটা মেডিসিন আছে, সেই মেডিসিনটা আমরা রাখতে পারি ঠান্ডা কাশি সর্দির জন্যে। এরপরে গলা ব্যথা থাকলে বেলাডোনা 30 রাখতে পারি, বেলাডোনা, ব্রায়োনিয়া। তার সাথে ব্যথা পেলে, বাচ্চারা যদি ব্যথা পায়, আর একটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন, সেটা হচ্ছে আর্নিকা 30। আর্নিকা 30 কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই রাখা উচিত। তার সাথে আর্নিকা জেলটা রাখা উচিত, যেখানে বাচ্চারা ব্যথা পাবে সেইখানে লাগিয়ে দিলে বাচ্চারা ব্যথায় উপশম পাবে। আরেকটা বিষয় হলো যে এই ঠান্ডা লাগার কারণে কিন্তু জিভের মধ্যে যে আছে ওখানে কিন্তু অনেকেরই দেখা যাচ্ছে গুটি গুটি হচ্ছে বা ঘা টাইপের হচ্ছে, আলসার টাইপের হচ্ছে। এগুলো কিভাবে এগুলোর থেকে কিছুদিন আগে এই ধরনের একটা ইনফেকশন বেরিয়েছিল, যেটাকে আমরা মেডিকেলি বলি হ্যান্ড ফুট মাউথ ডিজিজ। সেটা এখন মোটামুটি কমে এসছে। সিজনটা ওটা কিছুদিন আগে ছিল। সেক্ষেত্রে জ্বর হচ্ছিল এবং মুখে দানা দানা বেরোচ্ছিল, হাতে এবং পায়ে কিছু কিছু জায়গায় বাচ্চাদের দানা দানা বেরোচ্ছিল। এটা বাচ্চাদেরই হয় এবং প্রত্যেক ইন্ডিভিজুয়ালি এটা প্রত্যেক সিজনে এটা হয়। এটা এই অ্যাপ্রোচ অফ উইন্টার আসলে বা সামার, এই সমস্ত সময়গুলো বৃষ্টির সময়টা একটা ইনফেকশন আসে। তো এখন সেটা কিন্তু ওভারকাম হয়ে গেছে। ওটা একটা মাইল্ড একটা ইনফেকশন থাকে, গন্ধভাব অনুভব করে। সেক্ষেত্রে আপনি কি বলবেন যে অল্টারনেট কিছু যদি ব্যবস্থা কোনো কিছু থাকে যাতে সে একবারে নিয়ে নিতে পারে, কনজিউম করতে পারে? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে মেডিসিন যেগুলোকে সার্ভ করা হয় সেগুলো কিন্তু অ্যালকোহল বেসড মেডিসিন, যেগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু খালি প্রিজার্ভেশনের জন্য। সেটা কিন্তু ডিরেক্ট কিছু ক্ষতি করছে না কিছু, সেটা খালি ওষুধটাকে কিন্তু মাইনর ফর্মেই থাকছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটু যে সেখানে গন্ধ জাতীয়, যেটা নাকি অনেকে সহ্য করতে পারে, সেই জন্য অনেকে হোমিওপ্যাথিক থেকে ডাইভার্ট করে দেখা যাচ্ছে অ্যালোপ্যাথিকই তারা প্রেফার করছে। সেক্ষেত্রে আপনি কী বলবেন? না, ওষুধে যদি গন্ধটা একটা ফ্যাক্টর হয়ে থাকে সেক্ষেত্রে আমরা বলি জলে মিশিয়ে খাবেন। কারণ মাদার টিনচার যে ওষুধগুলো যেগুলো থাকে আমাদের, তার মধ্যে কিন্তু গন্ধটা একটু থাকেই। তো সেই ক্ষেত্রে যেই পরিমাণে ধরুন হাফ কাপ জলে যদি মিশিয়ে খাওয়া হয়, সেই ক্ষেত্রে গন্ধটা অনেকটাই থাকে না জেনারেলি।